Recording is on. দেখো দেখা যায়। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত কোন কোন টপিক পড়েছি? লাস্টের দিন আমরা পড়েছিলাম হচ্ছে তোমার এই যে বিভিন্ন ধরনের ইন্টারনেট কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি, এবং হচ্ছে তোমার www, তারপর হচ্ছে HTML, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা টপিক শুরু করি। আগের দিনের টপিকগুলো কোনো সমস্যা আছে? পড়েছিলা বাসায়? না স্যার, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে কিছু সংজ্ঞা নিয়ে আমরা আজকে কাজ করব। প্রথমে হচ্ছে ভিওআইপি। এটা আমি ওই দিনে কিন্তু আমরা হালকা পাতলা আলোচনা করেছিলাম। ভিওআইপি মানে কি? ভিওআইপি মানে হচ্ছে তোমার ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই যে যেমন তোমার ইমো বলো, হোয়াটসঅ্যাপ বলো, তারপরে তোমার মেসেঞ্জার বলো, এগুলোর মাধ্যমে যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কথা বলি এবং ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে, সেটাই হচ্ছে কি আমার ভিওআইপি। এখন তোমার বই এগুলো সব সংজ্ঞা আকারে দেওয়া আছে, মানে একটু ডেসক্রিপশন আকারে দেওয়া আছে। আমি এগুলোকে পয়েন্ট আকারে নিয়ে এসেছি যাতে তোমার মনে রাখতে সুবিধা হয়। যেমন তোমার ভিওআইপি কি? এ ক্যাটাগরি অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। একটা ক্যাটাগরি হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিয়ে কি তৈরি হয় আমাদের এই ভিওআইপি। যেরকম হচ্ছে তোমার মোবাইল ডিভাইস অথবা তোমার পিসি, এগুলো একই সাথে যেরকম হার্ডওয়্যারও লাগে সেরকম ভাবে তোমার একটা সফটওয়্যারও তোমার লাগবে। তারপরে কি? ইউজ অফ ইন্টারনেট অ্যাজ ট্রান্সমিশন মিডিয়াম। এখানে যে আমার ডাটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, ট্রান্সমিশন মিডিয়াম হিসেবে কোনটা ব্যবহার করা হচ্ছে? ইন্টারনেট। ইউসেস ডাটা ইন প্যাকেট ইউজিং আইপি। এখন এখানে একটা টপিক আছে যে তোমার প্যাকেট সুইচিং এবং তোমার সার্কিট সুইচিং। যেমন আগে যেটা হইতো যে আগে মনে করো যে তুমি একটা এলাকার মধ্যে আছো, মনে করো তুমি এক উত্তরার মধ্যে আছো, উত্তরা থেকে তুমি মনে করো বনানীতে চলে গেলা। এখন উত্তরাতে তুমি থাকতে থাকতে তুমি মনে করো ফোনে কথা বলছো একটা নেটওয়ার্ক আন্ডারে, উত্তরা নেটওয়ার্ক আন্ডারে। তাহলে বনানী যখন নেটওয়ার্কে তুমি যখন ঢুকবা তখন সে কিভাবে তোমার নেটওয়ার্কটা পাবে? তখন যেটা করতে কি, তারা তোমার নেটওয়ার্কটাকে উত্তরা থেকে তোমার এটা বনানীর মধ্যে তোমার ট্রান্সফার করে দিত, যেটাকে বলছো সার্কিট সুইচিং। আর এখন কি হয়? এখন পুরো প্যাকেটটাই, যে তুমি যে জায়গাতে থাকো না কেন, সেই প্যাকেটটাই তোমার সাথে সাথে তোমার মুভ করবে, এটাকে বলে প্যাকেট সুইচিং। তো সেটাকে বলেছে ইউজেস ডাটা ইন প্যাকেট ইউজিং আইপি, যে তোমার ডাটাগুলোকে তোমার প্যাকেট আকারে, আইপি মানে কি? ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে তোমার ডাটাগুলোকে প্যাকেট আকারে তোমার ইউজ করা হয়। আর ডু নট ইনকার সারচার্জ। সারচার্জ মানে বলতে বোঝায়, একটা মিনিট, সারচার্জ বলতে বোঝায় যে তোমার এক্সট্রা খরচ। এখানে দেখো যে তুমি যে ইন্টারনেটের মাধ্যমে যে কথা বলছো, তোমার ইন্টারনেটে বিল দেওয়া ছাড়া আর কি কোনো খরচ লাগছে তোমার? বলো। না না, কোনো না কিছু আলাদা কোনো ইন্টারনেট কোনো খরচ লাগছে না, তোমার কোনো লাইন রেট লাগছে না, কিচ্ছু। কিন্তু মোবাইলে তুমি যদি কথা বলতে যাও, মোবাইলে তুমি কথা বলো আর না বলো, যদি তোমার যদি ইয়া হয়, ল্যান্ড ফোন হয়, তাহলে তোমার কিছু না কিছু টাকা কিন্তু তোমার চার্জ হিসেবে এমনিও কাটবে, তাই না? তো এটা এখানে বলেছে যে ভিওআইপি তে তোমার আলাদা কোনো তোমার এক্সট্রা কোনো চার্জ আমার নেওয়া হয় না। তাহলে ভিওআইপি যদি সংজ্ঞা আসে তাহলে তুমি লিখতে পারবা না এই জিনিসের নিজের ভাষায়? পয়েন্ট আকারে না দিয়ে তুমি তখন কি সংজ্ঞা আকারে দিবা। A VoIP is a category of hardware and software. It uses internet as transmission medium. It also uses data in packet using IP, and it does not incur surcharge. Clear? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপর আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে SMTP, যেটা পুরো মানে হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এখন এই জিনিসটা মেইনলি ইউজ করা হয় যে আমরা যে ইমেলটা ইউজ করে থাকি, ইমেল বলো, জিমেল বলো, অথবা ইয়াহু মেল বলো, অথবা হটমেল বলো, যে ইমেলগুলো যে তোমার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক জায়গা থেকে অন্য জায়গায় যে যায়, যাওয়ার জন্য যায় তুমি ইন্টারনেটের মাধ্যমে। তো যে প্রোটোকলটা ব্যবহার করে থাকে সেটাকে বলা হয়েছে তোমার এসএমটিপি। তাহলে দেখো কি বলেছে, এ প্রোটোকল ফর সেন্ডিং ইমেল টু সার্ভার্স। আমি আমার কম্পিউটার থেকে পাঠাবো, মানে আমার সার্ভার থেকে পাঠাবো, আরেকজন তার সার্ভার থেকে সেটা রিসিভ করবে। প্রত্যেকের সার্ভার কিন্তু আলাদা আলাদা, একটা সেন্ডার সার্ভার, একটা রিসিভার সার্ভার। এরপরে দেখো অলসো ইউজ টু সেন্ড মেসেজ ফ্রম ওয়ান ইমেল ক্লায়েন্ট টু অ্যানাদার মেল সার্ভার।
অনেক সময় দেখবা জিমেইলের মধ্যে কিন্তু অপশন থাকে, যে তোমার মেসেজের অপশন থাকে, অথবা তোমার হচ্ছে রুমের অপশন থাকে, যে কয়েকজনকে নিয়ে আমি একটা রুম তৈরি করলাম, সেখানে আমি মনে করি চ্যাটের মতো করে আমি আমার মেসেজগুলোকে দিলাম। সেই ক্ষেত্রে এই এসএমটিপিটাই তোমার ব্যবহার হয়ে থাকে। তো কনফিগার ইমেল অ্যাপ্লিকেশন, ইমেলের যে আমাদের অ্যাপ্লিকেশনগুলো আছে বা সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যারগুলো তোমার কনফিগার করার জন্য আমার এসএমটিপি বা সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলটা আমার ব্যবহার করা হয়। তাহলে এসএমটিপি সংজ্ঞা যখন আমার পরীক্ষায় আসবে তখন আমি কি লিখবো? এ প্রোটোকল, it is a protocol for sending email between servers. It is also used to send message from one email client to another mail server. It also used to configure email application. Clear? জি স্যার। ওকে, ঠিক আছে। এরপর আসো, এরপরে হচ্ছে কি আমার এফটিপি, যেটাকে বলছি কি আমি ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা কিন্তু আমি হালকা পাতলা তোমাকে বলেছিলাম যে তোমার ভাইয়া যদি তোমার সার্ভার থেকে যদি কোনো ফাইল বা যদি কোনো ভিডিও বা কিছু ডাউনলোড করে, সেই যে সেটা তো ইন্টারনেটের মাধ্যমেই, কিন্তু সেটা যে প্রোটোকলটা মেনটেন করে সেটাই হচ্ছে কি আমার ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, তার আগে আমাকে একটু বল যে আমি যে প্রোটোকল যে বলছি, প্রোটোকল জিনিসটি কি, এটা কি তুমি জানো? হুম, প্রোটোকল মানে কি? তানিজ, প্রোটোকল শব্দটার মানে কি জানো তুমি? আছো? তানিজ, আছো? কানিজ, আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? কানিজ, জি স্যার। উত্তর দাও আমাকে, সে তখন থেকে ডাকছি। স্যার নেট চলে গেছিল। ও আচ্ছা, শোনো, যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে তোমার প্রোটোকল, প্রোটোকল মানেটা কি জানো? প্রোটোকল জিনিসটা কি? স্যার প্রোটোকল হচ্ছে ইন্টারে পড়েছিলাম মনে আসতেছে না। যে তোমার সেট অফ রুলস, যে অনেকগুলো রুল একসাথে মিলে তোমার প্রোটোকল তৈরি হয়, মনে পড়েছে? যে মনে করো তোমার যে রুলস গুলো তোমাকে ম্যান্ডেটরি মেনটেনই করতে হবে এবং যেগুলো একটা সিকোয়েন্স আছে। যেরকম মনে করো যে তোমার বিল্ডিং এ মনে করো আগুন লাগলো, তাহলে তুমি কি করবা? লিফটে করে নিচে নামবা, তাই না? না স্যার, ও ঠিক আছে, সিঁড়ি দিয়ে নাম। তাহলে তুমি নিশ্চয়ই জানলা দিয়ে লাফ দিবা। স্যার সিঁড়ি দিয়ে নামবো। ওকে, সিঁড়ি দিয়ে নামবা। তাহলে এটা হচ্ছে তোমার ১ নম্বর নিয়ম, যে তোমার যদি বিল্ডিং এ যদি আগুন লাগে তাহলে তোমাকে কি করতে হবে? সিঁড়ি দিয়ে নামতে হবে। তারপর তোমার নাক মুখ সব খোলা রাখতে হবে, তাই না? নাকি নাকগুলো ঢেকে রাখতে হবে যাতে ধোঁয়া না যায়? হুম, নাক তোমার ঢেকে রাখতে হবে। তারপর সিঁড়ি দিয়ে কি তুমি লাফায় লাফা নামবা নাকি আস্তে আস্তে নামবা? স্যার আস্তে আস্তে নামবো। আস্তে আস্তে। তাহলে তুমি দেখো, এগুলো কি তোমার একটার সাথে একটা কিন্তু রিলেটেড এবং প্রত্যেকটা কিন্তু ম্যান্ডেটরি, তোমাকে কিন্তু প্রত্যেকটা নিয়ম মাফিক মানতে হবে। যেখানে কিন্তু অনেকগুলো রুলস আছে। যেমন ১ নম্বর রুলস হচ্ছে কি, যে তোমার লিফট ইউজ করা যাবে না, এই ইউজ করা যাবে না, জানলার ধারে কাছে যাওয়া যাবে না, কি করতে হবে? সিঁড়ি দিয়ে তোমাকে নামতে হবে। ২ নম্বর রুলস, যে তোমার ভেজা কাপড় বা কিছু দিয়ে তোমার নাক মুখ তোমার ঢেকে রাখতে হবে যাতে কোনো ধোঁয়া যাতে না যায়।
3 নাম্বার হচ্ছে কি রুলস, যে তোমার সিঁড়িতে আস্তে আস্তে তোমার নামতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই যে অনেকগুলো রুলস মিলাই কিন্তু তোমার মেনলি একটা রুলস তৈরি হয়েছে, কিসের? সেটা হচ্ছে কি তোমার যে সেফটি প্রিকশন ফর তোমার ইন কেস ফায়ার অকার্স, যে তোমার যদি আগুন যদি লাগে তাহলে তোমাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। তো এই সবগুলো নিয়ম বা রুলস মিলাই কিন্তু তোমার তৈরি হচ্ছে কি প্রোটোকল, যেটা হচ্ছে ফায়ার সেফটি প্রোটোকল। তো সেরকম ভাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার এক একটা প্রোটোকল। যেরকম ভিওআইপি, যে ইন্টারনেটের মাধ্যমে তোমার কথা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সে কিছু নিয়ম মেনে চলবে, কিছু রুলস মেনে চলবে। সেই রুলস গুলো মিলাই তৈরি হয়েছে কি তোমার একটা প্রোটোকল, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এরপরে এসেছে কি আমার এসএমটিপি, যে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, যে একটা মেল তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা পাঠাবা, সেটার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো মিলাই তোমার একটা প্রোটোকল তৈরি হয়েছে। তারপরে হচ্ছে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল, যে এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি ফাইল পাঠাবা, সেটার জন্য তোমার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মিলে তোমার তৈরি হচ্ছে কি তোমার ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো দেখো এই প্রোটোকলের বৈশিষ্ট্যগুলো কি? A protocol for exchanging files over internet. ইন্টারনেটের মাধ্যমে তো ফাইল এক্সচেঞ্জ করার জন্য এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। Uses TCP/IP protocols to enable transfer. TCP/IP এটাও কিন্তু তুমি ইন্টারনেট পড়েছো। এটা পুরো মানে হচ্ছে কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অবলিক ইন্টারনেট প্রোটোকল। যে তোমার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, তার মানে হচ্ছে কি যে ট্রান্সমিশনের জন্য যে ফাইল যে তোমার ট্রান্সফার করবে, ট্রান্সমিশন মিডিয়াম ভায়া ইন্টারনেট, সেই প্রোটোকলটা তোমার এটা মেনটেন করে বা ইউজ করে কেন? এই ট্রান্সফারগুলোকে এনেবল করার জন্য। ইউজ টু ডাউনলোড ফাইলস ফ্রম এ সার্ভার, একটা সার্ভার থেকে তুমি ফাইল ডাউনলোড করবা, সেটার জন্য এই প্রোটোকল ব্যবহার করা হয়। ইট ইজ অলসো ইউজ টু আপলোড ফাইল টু এ সার্ভার, এটা ফ্রম হবে না, টু হবে। ওকে, তাহলে দেখো এফটিপিটা কি? এফটিপিটা মেনলি ইউজ করা হয় কি তোমার ইন্টারনেটের মাধ্যমে ফাইল এক্সচেঞ্জের জন্য। এরপর কি, যে এখানে তোমার টিসিপি/আইপি প্রোটোকল ইউজ করা হয় এই ট্রান্সফারটা এনেবল করার জন্য। ইউজ, আমরা এই প্রোটোকলটা কোথায় ব্যবহার করি? সার্ভার থেকে ফাইল ডাউনলোড করার জন্য এবং একই সাথে সার্ভারে ফাইল আপলোড করার জন্য। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে দেখো আরেকটা প্রোটোকল আছে, সেটা হচ্ছে এইচটিটিপি, যেটাকে বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই প্রোটোকলটা আমরা কোন জায়গায় ব্যবহার করি? মেনলি ইউজ করি হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ তে, যেটা আমরা আগের ক্লাসে আমরা পড়েছিলাম, যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই প্রোটোকলটা ব্যবহার করা হয় ডিফাইন্স হাউ মেসেজেস আর ফরম্যাটেড অ্যান্ড ট্রান্সমিটেড। যে তুমি একটা, মনে করো তুমি ইন্টারনেটে একটা ওয়েবসাইট সার্চ দিলা, যে মনে করো www.yahoo.com। এখন yahoo.com যে তুমি দিলা, এই ইয়াহুটার নিশ্চয়ই তোমার একটা ডোমেইন আছে। তাহলে কি হবে, তোমার এই কম্পিউটার থেকে সেই ডোমেনের জন্য তোমার রিকোয়েস্ট পাঠাবে, সেই রিকোয়েস্টটাকে একসেপ্ট করে ওরা কি করবে, সে পুনরায় একটা ফাইল তোমার পাঠাবে, যে ফাইলের মধ্যে কি থাকবে, আমার ইয়াহুটা থাকবে। তাহলে দেখো এইটাই বলেছে ডিফাইন্স হাউ মেসেজেস আর ফরম্যাটেড অ্যান্ড ট্রান্সমিটেড। একটা মেসেজ যে তোমার কম্পিউটার থেকে যে সার্ভারে যাবে, সেই মেসেজটা কি ফরম্যাটে থাকবে এবং কিভাবে যাবে, সেই জিনিসটাই কি করে আমার এই এইচটিটিপি আমার ডিফাইন করে। ইউজড টু ফেচ অ্যান্ড ট্রান্সমিট রিকোয়েস্টেড ওয়েব পেজ, যেটা একটু আগে বললাম, যে আমি একটা ওয়েবসাইটে যেতে চাচ্ছি, যে মনে করো ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার জন্য আমি যেভাবে আমি অ্যাড্রেসটা দিব, সেই অ্যাড্রেসটা কি আমার সার্ভারে রিকোয়েস্ট করবে, সেটা অ্যাক্রসে তোমার রিপ্লাইতে আমি সে সার্ভারের আমি অ্যাড্রেসটাকে পাবো। তাহলে এইচটিটিপি কি হচ্ছে? এইচটিটিপি ক্ষেত্রে আমরা বলবো কি, ইট ইজ এ প্রোটোকল ইউজড বাই ডাব্লিউডাব্লিউডাব্লিউ, ডিফাইন্স হাউ মেসেজেস আর ফরম্যাটেড অ্যান্ড ট্রান্সমিটেড, ইউজড টু ফেচ অ্যান্ড ট্রান্সমিট রিকোয়েস্টেড ওয়েব পেজ। ক্লিয়ার? বুঝতে পেরেছো না? কোন কনফিউশন আছে কোনো পয়েন্টে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। কনফিউশন থাকলে আমাকে বলবো, আমরা বুঝাই দিব। না স্যার। এরপর আসা হচ্ছে ইমেল, যেটাকে আমরা বলে থাকি কি ইলেকট্রনিক মেইল। এটার ক্ষেত্রে আমরা কি দেখছি, যে ট্রান্সমিশন অফ মেসেজেস ওভার কমিউনিকেশন নেটওয়ার্ক, যে কমিউনিকেশনটা আমরা নেটওয়ার্ক যেটা ব্যবহার করে থাকি, এটার মাধ্যমে যে আমাদের মেসেজটা ট্রান্সমিশন করাটাই কি হচ্ছে আমাদের ইমেল। মোস্ট মেইন ফ্রেম মিনি কম্পিউটার অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক
হ্যাভ। তুমি তোমার আগের কোর্সে যে তোমার কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি ওই কোর্স তুমি পড়েছিলে যে কম্পিউটারের তোমার ক্লাসিফিকেশন, সেখানে অনেকগুলো কম্পিউটার তোমরা পড়েছিলে যে তোমার মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, সুপার কম্পিউটার, মনে আছে? তো সেক্ষেত্রে যে আমার তিনটা ক্যাটাগরি, মেইন ফ্রেম, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার, যেটা আমরা নর্মালি ইউজ করে থাকি, এগুলার কম্পিউটার নেটওয়ার্ক হিসেবে আমরা কম্পিউটার নেটওয়ার্কে আমরা এটা ব্যবহার করে থাকি। ইনক্লুডস টেক্সট এডিটর টু কম্পোজ মেসেজ। এই যে মেসেজটা যে আমি লিখবো সেটা কম্পোজ করার জন্য টেক্সট এডিটর লাগে। যেমন হচ্ছে যে লেখাটা আমার মোটা হবে নাকি কোনো লেখার নিচে আমার আন্ডারলাইন হবে নাকি কোনো লেখাটা আমার ইটালিক হবে নাকি, সেই জিনিসগুলো করার জন্য যে টেক্সট এডিটর সেটা কিন্তু মেসেজের মধ্যে থাকে। সেম মেসেজ ক্যান বি সেন্ড টু মেনি ইউজার, যে একটাই মেসেজ তুমি চাইলে অনেক মানুষকে পাঠাতে পারো, দরকার হয় চাইলে তুমি 100 জনকে পাঠাতে পারো একই মেসেজ, এবং এটা কিন্তু একসাথে সম্ভব ফরওয়ার্ড না করেও। Messages are stored in electronic mailbox until it is received. তুমি মেসেজ তুমি যাকে পাঠাও না কেন, সে তোমার ইন্টারনেটে থাকুক আর না থাকুক, তার কিন্তু একটা ইয়েতে থাকবে, তার মেল বক্সে থাকবে। সে যখন ইন্টারনেটে যখন অ্যাক্সেস করবে তখন সে নোটিফিকেশন পাবে মেলটার জন্য। আফটার রিডিং উই ক্যান স্টোর, ফরওয়ার্ড অর ডিলিট এ ইমেল। যে ইমেল, একটা ইমেল যখন আসবে তখন সেটা পড়ার পর আমি চাইলে সেটা স্টোরও করে রাখতে পারবো, চাইলে সেটা অন্য কাউকে ফরওয়ার্ডও করতে পারবো, চাইলে আমি সেটা ডিলিটও করতে পারবো। ইমেল ক্যান বি প্রিন্টেড আউট অন আ প্রিন্টার, তার মানে একটা ইমেলকে আমি কিন্তু চাইলে কিন্তু প্রিন্ট করে হার্ড কপি আমি বের করে রাখতে পারবো। যে মনে করো একটা ইমেল আসলো যেটা আমার মনে করো প্রিন্ট কপি দরকার, কাগজ, তখন চাইলে আমি সেটা প্রিন্টারের মাধ্যমে প্রিন্টও করে নিতে পারবো। ক্লিয়ার? তাহলে কি ইমেলের মানে ইমেল সম্পর্কে আসলে লিখতে পারবো না এগুলা? জি স্যার। এখন আসো ইম্পর্টেন্স অফ ইমেল। ইমেলে আসলে প্রয়োজনীয়তা কোথায়? ইজি টু কমিউনিকেট উইথ এনিবডি, যে আমি চাইলেই সহজেই অনেক মানুষের সাথে আমি যোগাযোগ করতে পারি। উই ক্যান রেসপন্ড কুইকলি অ্যান্ড ইজিলি, যে মনে করো ফোন কিন্তু অনেক সময় হাতের কাছে থাকে না, বা তোমার ইমেলও মনে করো যে আমি পাঠাইলাম, সে মনে করো সাথে সাথে পেয়ে যাবে, যে নেটওয়ার্কে কিন্তু কখনো কোনো প্রবলেম হয় না, যে ফোনে কিন্তু অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম হয়। যে তুমি মনে করো এমন একটা জায়গায় গেলে যেখানে লিফটের ভিতরে, যে মনে করো তুমি মোবাইল নেটওয়ার্ক পাচ্ছ না, কিন্তু ইন্টারনেট কিন্তু তুমি ঠিকই পাবা। তাহলে কি সহজে তোমার নেটওয়ার্কের মাধ্যমে আমার ফাইলটা সহজে তাড়াতাড়ি চলে যাবে এবং সহজে তুমি সেটা রেসপন্ড করতে পারবা। ক্যান বি সেন্ড ইনস্ট্যান্টলি, তুমি তাৎক্ষণিকভাবে সেটা পাঠাতে পারবা। কস্ট ইজ ভেরি লো, কারণ হচ্ছে এটা যেহেতু তোমার ইন্টারনেটের মাধ্যমে যায়, তাই এটা কোনো সার্চ চার্জ নাই। ইজি টু ইউজ, এটা একদম ইজি ইউজ করা। A message can be copied and communicated with large number of people, যে একজন তোমাকে একটা মেসেজ পাঠাইলো, সেটা তুমি মনে করো কপি করে অথবা ফরওয়ার্ড করে তুমি অনেক মানুষের কাছে পাঠিয়ে দিতে পারবা। উই ক্যান সেন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বলতে বোঝাচ্ছে যে আমি একটা ইমেলের মধ্যে চাইলে কোনো ডকুমেন্ট, চাইলে কোনো ছবি, চাইলে কোনো ভিডিও, অথবা চাইলে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, অনেক কিছু আমরা কি অ্যাটাচমেন্ট করে পাঠাইতে পারবো। সেভস টাইম, এটা সময়কে আমাদের বাঁচায়। স্পিডস আপ ওয়ার্কফ্লো প্রসেস, যে আমাদের কাজের যে ধারা সেটাকে সে অনেক বেশি বাড়ায় দেয়। সেভস পেপার অ্যান্ড প্রিন্টিং কস্ট, যেহেতু তোমার কি একটা কাজ, এটা আমরা কি ইলেকট্রনিক মেল মানে কি কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, আমার কিন্তু কাগজের কিন্তু প্রয়োজন হচ্ছে না। যেহেতু কাগজের প্রয়োজন হচ্ছে না, সেই জন্য কি আমার কাগজ এবং প্রিন্টারের জন্য খরচ, যেটা এই কালি, সেই খরচটা কি আমার অনেকটা কমে যাচ্ছে। এখন মনে করো তোমাকে আমি বললাম যে তুমি আমাকে একটা লেটার বা তুমি একটা অ্যাপ্লিকেশন আমাকে ড্রাফট করে দেখাও। এখন তুমি কাগজে কলমে তুমি কি করলা, অ্যাপ্লিকেশনে লিখলা, লিখে আমার কাছে আনলা। আনার পরে আমি সেটা মনে করো একটু মডিফাই করলাম, এখানে এই ওয়ার্ডটা ভুল, এখানে এই ওয়ার্ডটা ইউজ করো না, এটা এখান থেকে শুরু করো, করে দিলাম। তুমি ঠিক করে নিয়ে আসলে আবার কিছু ভুল আমার চোখে পড়লো, তাহলে তুমি দেখো 3বার কিন্তু 4বার এরকম তোমার, আমি ঠিক করছি, তুমি প্রিন্ট করছো, ঠিক করছি, প্রিন্ট করছো, কাগজ কিন্তু নষ্ট হচ্ছে, কালিও কিন্তু নষ্ট হচ্ছে। কিন্তু তুমি যদি ইমেলের মাধ্যমে যদি তৈরি করে আমাকে যদি পাঠিয়ে দাও, তাহলে কি করতে পারি, আমি নিজেই কিন্তু ওখানে ঠিক করে দিতে পারি। তোমার কিন্তু আলাদাভাবে কোনো প্রিন্টও করা লাগছে না, কাগজও লাগছে না। এটাই বলছে সেভস পেপার অ্যান্ড প্রিন্টিং কস্ট। ক্লিয়ার এটা? পয়েন্টটা কি বুঝতে পেরেছো? জি স্যার। Okay.
এখন আমাদের একটা টপিক আসবে, সেটা হচ্ছে কি কম্পোনেন্টস অফ ই কমার্স বিজনেস মডেল। এখন এটার জন্য তোমাকে বইটা লাগবে, তোমার বইটা হাতে কাছে থাকলে বইটা বের করো। বের করে আমাকে বলবা। পেজ নাম্বার হচ্ছে 50। জি স্যার। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু অলরেডি কিন্তু গত বছর কিন্তু পরীক্ষায় এসেছে, তখন 2019 সালে, এবং এটা তোমাদেরও আসতে পারে। কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, এত ডিটেলসে লেখার দরকার নাই, জাস্ট আমি তোমাকে পয়েন্টগুলো বুঝাই দিচ্ছি যে আমাদের ই কমার্সের যে বিজনেস মডেল, এটার মধ্যে কিছু কম্পোনেন্ট আছে, মানে এটার মধ্যে কিছু উপাদান আছে, যে উপাদানগুলো মাস্ট এর আমার দরকার। এই উপাদানগুলোর মধ্যে ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি ভ্যালু প্রপোজিশন। ভ্যালু প্রপোজিশন মানে হচ্ছে মূল্য প্রস্তাব, যে তোমার, যে তুমি একটা কোম্পানি যদি তুমি দাঁড় করাবা, সে কোম্পানি ভবিষ্যতে গিয়ে এটার দাম কিরকম হবে, সেই জিনিসটা তোমাকে আগে থেকে নির্ধারণ করে রাখতে হবে। যেরকম এখানে বলেছে, কোম্পানির ভ্যালু প্রপোজিশন ইজ অ্যাট দ্য ভেরি হার্ট অফ ইটস বিজনেস মডেল। যে তোমাকে সবসময় মাথায় ফার্স্টেই রাখতে হবে যে তুমি যে বিজনেসটা তুমি তৈরি করতে যাচ্ছ, বা তুমি যেই সিস্টেমটা ডেভেলপ করতে চাচ্ছ, সেই সিস্টেমটা কয়েক বছর পরে গিয়ে কি ভ্যালুটা দাঁড়াতে পারে, বা সেটা তোমার কতটা মানুষের কাছে জনপ্রিয় হবে, বা কতটা মানুষের কাছে তোমার ইফেক্টিভ হবে, সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। To develop and or analyze a firm's value proposition, we need to understand why customer will choose to do business with the firm instead of another company। যেটা বললাম, যে তুমি একটা প্রোডাক্ট তুমি মার্কেটে তুমি ছাড়বা, তোমাকে এটা চিন্তা করতে হবে যে এতগুলা প্রোডাক্ট তোমার মার্কেটে থাকতে একজন কাস্টমার কেন তোমার প্রোডাক্টটা নিবে। তো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে প্রোডাক্ট যেটা আছে সেটা তুমি দাম কমায় রাখতে পারো, সেটা তোমার মার্কেটিং তুমি ভালো মতো করতে পারো, প্রমোশন যেটা, সেটা তোমার যেটা যেটা হচ্ছে কভার, সেটা তুমি একটু আই শুটিং করতে পারো, যে লোকজনের যেন চোখে পড়ে। এই জিনিসগুলাই তোমাকে ফার্স্টেই মাথায় রাখতে হবে। এরপর আসে হচ্ছে তোমার রেভিনিউ মডেল। রেভিনিউ মডেলটা হচ্ছে, যে রেভিনিউ মানে হচ্ছে তোমার, যে তুমি এখান থেকে আউটকাম কি পাবা, মানে তোমার একটা সময় যাওয়ার পরে তোমার এখান থেকে তোমার প্রাপ্তিটা কি, কি করবো তুমি লাভ করবা। A farm's revenue model describes how the farm will earn revenue, generate profit, and produce a superior return on invested capital। এতটুকু দিলেই হবে। এখানে মেনলি যেটা বলেছে, যে তুমি যখন একটা বিজনেস তৈরি করবে, তখন অবশ্যই তোমাকে ইনিশিয়াল কিছু খরচ করতে হবে, তাই না? খরচ না করে তো তুমি তো বিজনেস দাঁড় করাতে পারবে না। এখন মনে করো তুমি একটা বিজনেস দাঁড় করার জন্য তুমি 2 লাখ টাকা খরচ করলা। এখন তোমার কত তাড়াতাড়ি তুমি সেই 2 লাখ টাকা তুমি উঠিয়ে তুমি লাভ করতে পারবা। ফার্স্টে তো তুমি লাভ পাবা না, ফার্স্টে তোমার কিছু লোকসানের মধ্যেই যাবে। তো এই লোকসান এবং হচ্ছে তুমি যে পরিমাণ টাকা খরচ করেছো ক্যাপিটাল, এটা মিলায় কত তাড়াতাড়ি তুমি এটাকে তুমি উতরায় তুমি লাভের দিকে যেতে পারবা, সেটাকে বলেছে তোমার রেভিনিউ মডেল। এটার জন্য দেখো এখানে কি কি বলেছে: আর্ন রেভিনিউ, জেনারেট প্রফিট, প্রডিউস রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। এখন আসলে সরাসরি নিচে চলে যে মার্কেট অপরচুনিটি। মার্কেট অপরচুনিটির মধ্যে বোঝাচ্ছে যে তোমার মার্কেটটা তোমার কোন জায়গায় তোমার ভালো হবে, যে কোন জায়গায় দিলে তোমার লোকজন আসবে। যেরকম মনে করো যে তোমার দিয়াবাড়ি, দিয়াবাড়িতে কি কোনো লোকজন বাস করে বলো এখন? হুম। স্যার আশেপাশে তো অনেক বাড়ি আছে। আশেপাশে কিন্তু ওইরকম তো না, যে দিয়াবাড়ি তোমার যে রাজুকের যে প্রকল্প যেটা আছে তোমার যে মেইন রোডের পাশে, ওখানে কোনো বিল্ডিংই নাই। তারপরও ওইখানে কি তোমার খাওয়ার দোকানগুলো করেছে না? অনেক খাওয়ার দোকান করেছে না ওখানে? জি স্যার। কেন? কোনো মানুষজন বসবাস করে না, কিন্তু খাওয়ার দোকান কেন করলো বলো তো? স্যার ওই যে মানুষ ঘুরতে যায়।
এক্স্যাক্টলি, মানুষ কিন্তু ওখানে ঘুরতে যায়, মানুষ থাকে না কিন্তু মানুষ কিন্তু ওখানে ঘুরতে যায়। যেহেতু মানুষ ওখানে ঘুরতে যায়, সেই জন্য কি ওখানে একটা খাওয়ার দোকান দিলে মানুষ কিন্তু খেতে পারবে। বিশেষ করে তোমার ফুচকা বলো, চটপটি বলো, এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি। তো দেখো, এখানে কিন্তু একটা মার্কেট অ্যানালাইসিস হয়েছে, যে মার্কেট অপরচুনিটি এখানে দেখা গেছে যে এখানে বিকালবেলা করে প্রচুর মানুষ ঘুরতে আসে। এখানে আমি যদি একটা যদি ফুচকা দোকান দিই, আমার অনেক লাভ হবে, কারণ ওখানে মানুষের তুলনায় ফুচকা দোকান কম। একটা দোকানে ফুচকা অর্ডার দিলে তোমার কতক্ষণ লাগে? 5-10 মিনিট কিন্তু লাগে। তো এই সময়টা একটা মানুষ বসে থাকবে। আমি যদি আরেকটা দোকান দিই, তাহলে সেই মানুষটা কি করবে? আরেকটা দোকানে গিয়ে অর্ডার দিতে পারবে। এই জিনিসগুলোকে বলছে তোমার মার্কেট অপরচুনিটি। যে জিনিসটাকে তোমার এখানে বলেছে, দি টার্ম মার্কেট অপরচুনিটি রিফার্স টু দ্য কোম্পানিজ intended market space and the overall potential financial opportunities. তোমাকে এখানে স্পেসটা দেখতে হবে, যে জায়গাটার মধ্যে তুমি মার্কেটটা করতে পারবা এবং যেখানে তোমার জিনিসটা বিক্রি হবে, মানে যেখানে তুমি জিনিসটা মানুষের কাছে পৌঁছাতে পারবা, মানুষ নিবে। এখন দেখো কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। কম্পিটিটিভ এনভায়রনমেন্ট বলতে বোঝাচ্ছে যে তোমার এই যে ফুচকা যে দোকানের কথাটা বললাম, ওখানে তো অবশ্যই একটা ফুচকা দোকান থাকবে না, অনেকগুলো ফুচকা দোকান থাকবে। তাহলে তুমি চিন্তা করো, একজন যদি তোমার প্রতি প্লেট ফুচকা যদি 50 টাকা যদি বিক্রি করে, আর আরেকজন যদি প্রতি প্লেট ফুচকা যদি 100 টাকা বিক্রি করে, মানুষ কাটটাতে যাবে বলো? স্যার যে বেশি দিতে তার কাছে। হ্যাঁ, যে কি দাম কম নিচ্ছে তার কাছে যাবে না 50 টাকায়? জি স্যার। কারণ আইটেম তো সেম। একজন তোমার মনে করে একটা প্লেটে তোমার 10টা ফুচকা দিচ্ছে, আরেকজন তোমার প্লেটের মধ্যে 10টা ফুচকা দিচ্ছে। তো 10টা ফুচকার জন্য একজন 50 টাকা নিচ্ছে, একজন 100 টাকা নিচ্ছে। তো অবভিয়াসলি মানুষজন 50 টাকা যার কাছে তার কাছে যেতে হবে। তাহলে এখানে মার্কেটের টিকার জন্য কি করতে হবে? তাকেও কি করতে হবে? সেই 50 টাকার মধ্যেই রাখতে হবে কিন্তু। এখন দুইটাই যদি তোমার 50 টাকায় হয়, তাহলে মানুষ কাটটাতে যাবে, কিসের উপর ডিপেন্ড করবে তখন? বলতো? জি স্যার। যদি দুইটা দোকানে যদি ফুচকার দাম 50 টাকা হয়, তাহলে মানুষ কাটটাতে যাবে? স্যার যেখানে ভিড় কম ওইখানে যাবে। যেখানে ভিড় কম হবে এবং যেখানে তোমার মনে করো খাওয়াটা ভালো হবে। যেরকম টঙের দোকানে কোনো চা খেয়েছো? জি স্যার খাইছি। কোনো কোনো টঙের দোকানে দেখেছো চায়ের মধ্যে তোমার কয়েক ফোঁটা তোমার কফি মিশাই দেয়? হ্যাঁ। তো সেটা কি তোমার আলাদা একটা টেস্ট হয় না? জি স্যার। কিন্তু এটার জন্য কি কখনো তোমার চায়ের দাম কি সে বাড়িয়েছে? না। এখন মনে করো পাশাপাশি দূরে চায়ের দোকান আছে, একজন তোমার চায়ের মধ্যে কয়েক ফোঁটা তোমার কফি দিয়ে দিল, আর একজন দিল না। তো মানুষ কার দোকানে চা খেতে যাবে? স্যার যে কফি দিয়েছে তার। তাই না? এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। যে তোমার একই সাথে তোমার তুমি কিন্তু মার্কেটে একলা থাকতে পারবা না, তোমার সাথে মার্কেটে অনেক মানুষ থাকবে। আর এদের মাঝখানে তুমি কিভাবে টিকে থাকবা, সেই জিনিসটা তোমাকে চিন্তা করতে হবে। এই জন্য দেখো এখানে কি বলেছে, এ ফার্মস কম্পিটিটিভ এনভায়রনমেন্ট রিফার্স টু দ্য আদার কোম্পানিজ সেলিং সিমিলার প্রোডাক্টস অ্যান্ড অপারেটিং ইন দ্য সেম মার্কেট স্পেস। আমি কিন্তু আবার বলছি, এত ডিটেলসে কিন্তু মানে এখানে দেখো প্রতিটা জিনিস কিন্তু ওরা বড় বড় করে বলেছে, কিন্তু আমি যে একটা দুটো লাইন করে বলবো, এই লাইনগুলো তুমি দাগায় রাখবা, কলম দিয়ে হোক পেন্সিল দিয়ে হোক লাইনগুলো দাগায় রাখবা। পরীক্ষার সময় তুমি জাস্ট এই লাইনগুলো লিখবা, এত ডিটেলস লেখার দরকার নেই, তুমি মনে রাখতে পারবা না। আর আমি যেভাবে বুঝাচ্ছি জিনিসগুলো তুমি বুঝতে পারছো তো? তুমি চাইলে তুমি নিজের মতো করে লিখতে পারবা। কম্পিটিটিভ এনভায়রনমেন্ট কি? এ ফার্মস কম্পিটিটিভ এনভায়রনমেন্ট means other companies selling similar product in the same market space. দেখেছো? আমি কিন্তু নিজের মতো করে বলেছি, কারণ আমি জিনিসটা নিজের মতো বুঝতে পেরেছি জিনিসটা আসলে কি। এখন আসো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। Firms achieve a competitive advantage when they can produce a superior product or bring the product to the market at a lower price than most. দেখেছো, একটু আগে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, যে একটা জিনিস তুমি মার্কেটে যখন নতুন ছাড়বা, ওই জিনিস কিন্তু মার্কেট অন্যান্য কোম্পানির আছে। তাহলে আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? আমি আইটার দামটা কমাই দিব, প্রোডাক্টের কোয়ালিটি আইটু প্রকাশ করাবো সেরকম ভাবে। এখন আসে মার্কেট স্ট্র্যাটেজি। নো ম্যাটার হাউ ট্রিমেন্ডিয়াস এ ফার্মস কোয়ালিটিস, ইটস মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যান্ড এক্সিকিউশন আর অফেন জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট। এখন দেখো, মনে করো সাবান।
সাবান তো মনে করো সব কোম্পানি একই মানে নিয়মে তৈরি করে, মানে কাঁচামালও একই, তৈরি করার প্রসেসও একই। তারপরও একটা সাবান অন্য সাবান থেকে তোমার ডিফার। তারপরে হচ্ছে যে মানুষ একটা থেকে আরেকটাকে প্রিফার করে কেন? তার কারণ হচ্ছে তুমি দেখো যে ওয়েল নোন ফেস যারা বা তোমার বড় বড় যারা হচ্ছে তোমার তারকা, এক একজন তারকাকে দিয়ে তোমার তোমার এক একটা কিন্তু প্রোডাক্ট তোমার কি করে মার্কেটিং করে বা প্রমোশন করে বা তোমার অ্যাডভার্টাইজমেন্ট করে। তো এখন মানুষ কিন্তু সেই প্রোডাক্টের দিকে ঝুঁকে, যেখানে তোমার দেখা যায় যে যার মনে করো তোমার শাহরুখ খানকে তোমার খুব তোমার ভালো লাগে, শাহরুখ খান তোমার একটা প্রোডাক্টে মনে করো তোমার ইয়া করলো, মার্কেটিং করলো অথবা তোমার অ্যাডভার্টাইজমেন্ট করলো, তাহলে কিন্তু শাহরুখ খানকে তোমার যেহেতু পছন্দ, তুমি কিন্তু সেই প্রোডাক্টটার উপর তোমার আলাদা একটা আকর্ষণ হবে। এটা হচ্ছে একটা মার্কেটিং তোমার স্ট্র্যাটেজি। তারপরে হচ্ছে তুমি দেখবা যে একই তোমার প্রোডাক্ট সাবানের এক একটা কোম্পানি তোমার এক এক ভাবে তোমার কি করছে, advertise করছে। সেগুলো হচ্ছে তোমার এক একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেভাবে তুমি মানুষকে আর কি তুমি কনভিন্স করতে পারবা। তাহলে নো ম্যাটার হাউ ট্রিমেন্ডাস এ ফার্মস কোয়ালিটি, যে তোমার প্রোডাক্ট মনে করো অনেক ভালো, কিন্তু তুমি ঠিক মতো তার কোয়ালিটি গুলাকে বা তার বৈশিষ্ট্য গুলাকে তুমি মানুষের কাছে পৌঁছতে পারছো, মার্কেটিং করতে পারছো না, মানুষ কিন্তু তোমার গুরুত্বটা বুঝবে না। তারপর হচ্ছে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। Although many entrepreneurial ventures are started by one visionary individual, it is rare that one person alone can grow an idea into a multi-million dollar company. অনেক কঠিন ভাবে বলেছে। এখানে সিম্পল ভাষায় যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমার মেনি না, a single person cannot grow an idea into a multi-million dollar company. একজন মানুষের চিন্তা ভাবনা কিন্তু অনেক সময় মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি তুমি দাঁড়া করতে পারবে না। সেক্ষেত্রে তোমার কয়েকজন মানুষের চিন্তা ভাবনা তোমার লাগবে, কারণ সবসময় তোমার চিন্তা ভাবনা বা তোমার পরিস্থিতি রাইট হবে এটা কিন্তু কথা না। আশেপাশে যদি আরো যদি কয়েকজন বিচক্ষণ লোক থাকে, তাহলে কি হবে, প্রত্যেকের কাছ থেকে কিন্তু তোমার মতামত নিয়ে জিনিসটা তুমি গড়ে উঠতে পারবা। ধরুন সরকার কিন্তু তোমার কিন্তু জাস্ট একজন প্রধানমন্ত্রী দিয়ে কিন্তু চলতো, কিন্তু না, প্রধানমন্ত্রীর সাথে কি প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা মন্ত্রী কিন্তু আছে, প্রত্যেকের কাজও কিন্তু আলাদা আলাদা। এখন তুমি একাই যদি চিন্তা করতে না, আমি একাই তোমার এইচআর, একাই হচ্ছে অ্যাডমিন, একাই হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্ট, একাই হচ্ছে আমি মার্কেটিং ম্যানেজার, তুমি কিন্তু একসাথে এতগুলো করতে পারবা না। ম্যানেজমেন্ট, এখন আসলে ম্যানেজমেন্ট, দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আ বিজনেস মডেল ইজ দ্য ম্যানেজমেন্ট টিম, রেসপন্সিবল ফর মেকিং দ্য মডেল ওয়ার্ক। এখানে ম্যানেজমেন্ট টিম বলতে বোঝাচ্ছে যে একটা কোম্পানি বা একটা সিস্টেমে যে আমার বিভিন্ন যে আমার পার্ট থাকে, যেরকম যে একটু আগে বললাম, অ্যাডমিন পার্ট থাকে, এইচআর পার্ট থাকে, প্রোডাকশন পার্ট থাকে, মার্কেটিং পার্ট থাকে, অ্যাকাউন্টস পার্ট থাকে। প্রত্যেকটা পার্ট যখন আলাদা আলাদা ভাবে নিজেদের মতো করে কাজ করবে, তখনই সেটাকে বলা হচ্ছে তোমার ম্যানেজমেন্ট টিম। এখন দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি বলি এটা কোথায় আছে, পেজ নাম্বার 69 বের করো। বের করেছো? জি স্যার। ওকে, তাহলে দেখো এখানে বলছে ই কমার্স ইজ সো সাকসেসফুল বিকজ উই হ্যাভ ইন্টারনেট। এখন কোশ্চেনের পরীক্ষায় আসে যে ই কমার্স ইজ সাকসেসফুল হোয়াই, ডিসক্রাইব ইট। এখানে অনেক বড় করে যেমন বলেছে, আমি জিনিসটা সংক্ষেপে নিয়ে এসেছি। ই কমার্স ইজ সাকসেসফুল বিকজ ইউজ অফ ইন্টারনেট, বিকজ ইউজিং ইন্টারনেট উই ক্যান কমিউনিকেট অ্যান্ড প্রমোট আওয়ার প্রোডাক্ট ইজিলি টু দ্য আউটসাইডার। এটি শুধু নিজের মতো করে আমি বললাম যে ইন্টারনেট আছে বলে কি আমি জিনিসগুলো কিন্তু সহজে মানুষের কাছে পৌঁছায় দিতে পারছি, বা আমার কমিউনিকেশন সহজ হয়ে গেছে। একটু আগে কিন্তু আমরা অলরেডি পড়েছি যে ইন্টারনেটের সুবিধাগুলো কি কি। গ্রোথ অফ ইন্টারনেট বিজনেস, এখন বর্তমানে ইন্টারনেট বেসড বিজনেস গুলো কিন্তু অনেকটা বেড়ে গেছে। ইন্টারনেট বেসড বিজনেস মানে কি, এই যে মনে করো যে আমি একটা প্রোডাক্ট আমি তোমার কি বলবো, ফেসবুকের মাধ্যমে দেখো, ফেসবুকের মাধ্যমে সবাই কিন্তু এখন কি তোমার বিভিন্ন জিনিস কিন্তু তোমার বিক্রি করছে।
যে তুমি ফেসবুকের মাধ্যমে অর্ডার দিচ্ছ, মানুষ আসছে, তুমি টাকা দিয়ে দিচ্ছ, জিনিসটা তুমি দেখে নিচ্ছ, আর যদি তোমার পছন্দ না হয় তুমি ফেরত দিচ্ছ। এই জিনিসগুলোকে বলা হচ্ছে তোমার ইন্টারনেট বিজনেস। পপুলারিটি অফ অনলাইন বিজনেস, ইন্টারনেট বিজনেস, অনলাইন বিজনেস ব্যাপারটা কিন্তু আসলে সেমই। এখন দারাজ.com বলো, অথবা তোমার alibaba.com বলো, অথবা তোমার amazon.com বলো, এগুলো সবই হচ্ছে তুমি অনলাইন বিজনেস। কাস্টমার কেয়ার বাই কল সেন্টার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো মনে করো যে তুমি একটা প্রোডাক্ট সম্পর্কে তুমি জানতে চাইলা, তুমি মেসেঞ্জারের মাধ্যমে তুমি কল করতে পারো, কল করে তুমি জিনিসটা জানলা, অথবা তুমি মনে করো ফোন করলা ওদের সাপোর্ট সেন্টারে, ফোন করে প্রোডাক্টের সম্পর্কে ডিটেলসে জানলা, সেগুলো কিন্তু তোমার অনেকটাই আমার সাকসেসফুল এই ই কমার্সের জন্য। এই জিনিসটাই তোমার এখানে পুরোটা বলেছে, তুমি জাস্ট পুরো টপিকটা এখন নিজের মতো পড়বা, পড়ে তুমি এই পয়েন্টগুলোর উপর বেস করে লিখে দিবা। ক্লিয়ার? বুঝতে পেরেছো টপিকটা? স্যার। ওকে, আজকে লাস্ট একটা টপিক আমি দেখাবো, এটা আমি লিখি না এখানে, এটা হচ্ছে জাস্ট তোমাকে দেখাই রাখি, এটা ইম্পর্টেন্ট মোটামুটি। পেজ নাম্বার 64 এ যাও। এখানে বলেছে টপ 10 ই কমার্স সাইট ইন বাংলাদেশ। বাংলাদেশে তোমার টপ 10 ই কমার্স সাইটগুলো কি কি, নামগুলো তুমি মনে রাখবা। তুমি নিজেও জানো, যেরকম হচ্ছে রকমারি.com, এখানে তোমার বইগুলো পাওয়া যায়। দারাজ.com, আজকের ডিল, পিকাবো, তারপরে কি, অথবা অবশ্য বিজি2, এগুলো আমি কখনো ইউজ করি না, দেখি নাই। বাংলা শপার, এটা আমি দেখেছি। প্রিয়শপ.com, জাস্ট নামগুলো তুমি রাখবা। ক্লিকবিডি, চালডাল.com, জাস্ট নামগুলো একটু মনে রাখবা, আর কিছু করার দরকার নেই। শোনো, এই ই কমার্স চ্যাপ্টারটা মোটামুটি আমি এখানে শেষ করে দিচ্ছি। এই যে টপিকগুলো বাকি আছে এটা নিয়ে আমি পরে আলোচনা করবো, কারণ ওগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না। আমি আগে তোমার সিলেবাসটা শেষ করতে যাচ্ছি, যে আমরা নেক্সট দিন থেকে নতুন যে চ্যাপ্টার, পরে যে চ্যাপ্টার ইনফ্রাস্ট্রাকচার অফ ই কমার্স, এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। আমরা একবার পুরো চ্যাপ্টারটা শেষ, মানে পুরো এই বইটা শেষ করে তারপরে আমরা দেখবো যে আমাদের কোন কোন টপিকগুলো আমাদের বাদ গেছে, ওগুলো আমরা পুনরায় দেখবো, যেহেতু তোমার অলরেডি একটা লম্বা সময় চলে গেছে। ঠিক আছে? তো বলো, আজকে আমরা তাহলে কি কি টপিক পড়লাম? আজকে আমরা পড়েছি হচ্ছে যে ভিওআইপি, যেটা কি আমার ইন্টারনেটের মাধ্যমে কথা বলার, মানে কথা ট্রান্সমিশনের ওয়ে। এসএমটিপি, যেটা কি ইমেল ট্রান্সমিশনের জন্য ব্যবহার করা হয়। এফটিপি, যেটা কি ফাইল ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। এইচটিটিপি, যেটা কি ডাব্লিউডাব্লিউডাব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ব্যবহার করি আমরা। এরপর হচ্ছে ইমেল, ইলেকট্রনিক মেইল। এরপরে হচ্ছে ই কমার্স কেন সাকসেসফুল, আর ই কমার্সের বিভিন্ন মডেল। তো বলো, কোনো টপিকে অসুবিধা আছে বুঝতে? না স্যার। তাহলে আজকে আমরা এখানে শেষ করি। ওকে স্যার। স্যার, অ্যাসাইনমেন্ট কি খাতার মধ্যে লিখবো, অফসেট হ্যাঁ, পেপারে? অ্যাসাইনমেন্ট কি অফসেট পেপারে লিখবো? হ্যাঁ, অফসেট পেপার লাগবে না, অফসেট পেপার লাগবে না। তুমি তোমার নিজের খাতায় আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তুমি সুন্দর করে নোট করে ফেলো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, তোমার বোর্ড পরীক্ষায়। তুমি সুন্দর করে খাতায় লিখে আমি তোমার গ্রুপের মধ্যে একটা সফটওয়্যারের নাম লিখে দেবো, অ্যাপ। তুমি যেরকম দিচ্ছি নামাই নিলে না, সেরকম ওই অ্যাপটা জি নামাই স্যার। নিবা। নামাই নিবা, তুমি লেখার পর আমাকে বলবো, আমি তোমাকে বলবো ওটা কিভাবে ইউজ করতে হয়। তুমি কিন্তু আমাকে পাঠাবা না, যখন বলবো তখন পাঠাবা। তুমি খাতার মধ্যে আচ্ছা, ওগুলোকে ঠিক নোট আছে করে স্যার। ফেলো। আর আরেকটা কাজ করবা, শোনো, সেটা হচ্ছে যে এই যে তুমি এখন তো মিটিং থেকে বের হবা, বের হওয়ার পরে তোমার এই জিপসি ম্যাপে দেখবা যে বাম দিকে উপরে 3টা দাগ আছে, খেয়াল করেছিলা এই অ্যাপটার মধ্যে? স্যার, মেনুর একটা খেয়াল অপশন ছিল করিনি। না? ওকে, তুমি দেখো নিচে উপরের দিকে দেখবে 3টা দাগ আছে হরিজন্টাল, ওখানে প্রেস করে দেখবে সেটিং একটা অপশন আসবে, বা অ্যাকাউন্টস এরকম। আসার পর ওটা ভিতরে ঢোকার পর তুমি তোমার নামটা লিখে দিও। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে থাকো, তাহলে নেক্সট দিন আবার দেখা হবে। স্যার, আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।